নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। অবশেষে বহু প্রতীক্ষিত যে আমরা যে প্রতীক্ষা করেছিলাম এতদিন ধরে, সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে এবং ভারতের এবং আমরা যারা প্রত্যেক ভারতবাসী, বিশেষ করে যারা ডিফেন্সের উপরে নানা ধরনের নলেজ বা গ্যাদারিং করি বা বিভিন্ন রকমের এই ধরনের ভিডিও দেখি, তাদের কাছে যে খবরটি উঠে আসছে সেটি হচ্ছে তেজাস মার্ক টু এই বছর জুন মাসে কিন্তু আকাশে উঠতে চলেছে। অর্থাৎ ভারতের তরফ থেকে, অর্থাৎ ভারতের ডিআরডিওর তরফ থেকে প্রকাশ্যে ঘোষণা করে দেওয়া হলো যে তেজাস মার্ক টু কিন্তু আর কিছুদিনের মধ্যেই রোল আউট হবে জনসমক্ষে এবং তারপরে জুন মাসের শেষের দিকে যেটা শোনা যাচ্ছে সেটি কিন্তু আকাশে উঠবে। এবং তারপর থেকে নানা রকম প্রশ্নচিহ্ন বিভিন্ন মহলে উঠেছে যে বাধা বিপত্তিগুলো ছিল সেগুলো কি কেটে গেছে, না নতুন কিছু চিন্তা ভাবনা করছে ভারতের ডিআরডিও। তো এই বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে ভারতীয় বায়ুসেনার এই মুহূর্তে সব থেকে বেশি রিক্রুটমেন্ট যেটার দরকার সেটি হচ্ছে 4.5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফট। এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই আমরা ফ্রান্সের থেকে রাফেল ফাইটার এয়ারক্রাফট কেনার জন্য এই যে টেন্ডারিং প্রসেস সেটা চলে যাচ্ছেই, তার কিন্তু এখনো পর্যন্ত শেষ হচ্ছে না। কিন্তু ভারতীয় বায়ুসেনার তরফ থেকে তেজাস মার্ক টুর ওপরে দীর্ঘদিন ধরেই কিন্তু এর উপরে ভারতীয় বায়ুসেনা তারা বসেছিল যে কত তাড়াতাড়ি তেজাস মার্ক টু ভারতীয় বায়ুসেনার মধ্যে ইন্ডাক্ট হয়। কিন্তু ইন্ডাক্ট হওয়ার আগে যে প্রসিডিওরগুলো আছে সেগুলো তো ফুলফিল করতে হবে, যেগুলো কিন্তু দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে কিন্তু কন্টিনিউ ডিলে হয়ে যাচ্ছিল। ডেটের একটার পর একটা ডেট দেওয়া হচ্ছিল এবং তার ফলে সেটাকে যে দীর্ঘায়িত হয়েছিল তার জন্য কিন্তু ভারতীয় বায়ুসেনাকে বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়তে হয়। কিন্তু অবশেষে ভারতের ডিআরডিও চিফ ডক্টর সমীর কামাত, আপনারা জানেন যে কিছুদিন আগে তিনি একটি প্রেস কনফারেন্স করে বলেছেন যে তেজাস মার্ক টু এবছর জুন মাসে কিন্তু আকাশে উঠতে চলেছে। এইবার যে প্রশ্নচিহ্নগুলো উঠে আসে তার মানে যেটা জানা যাচ্ছে, দেখুন এখনো পর্যন্ত আমরা সূত্র মতে যেটা জানতে পেরেছি তেজাস মার্ক টু পুরোপুরি তৈরি হয়ে গেছে, অলরেডি সেটা হ্যাঙ্গারে চলে এসেছে, আর কিছুদিনের মধ্যেই সেটি রোল আউট হওয়ার অপেক্ষায় রয়েছে। এইবার যে বাধা বিপত্তিগুলো রয়েছে সেগুলো যে কেটে যাওয়ার কথাটা আমরা পূর্বেই বলেছি, তার প্রথম জিনিস হচ্ছে ইঞ্জিন। এখন প্রশ্ন হচ্ছে যে তবে কি ভারতের যে এই যে G414 যে ইঞ্জিন, যেটা কিনা ইউএস এর সাথে দীর্ঘদিন ধরেই একটা নেগোসিয়েশন চলছিল যে কত তাড়াতাড়ি আমেরিকা থেকে এই ইঞ্জিনের টেকনোলজি ভারতে চলে আসে, তা সেটা কিন্তু দীর্ঘদিন ধরেই এই নিয়ে নেগোসিয়েশন চলছিল। আর ভারত সরকার প্রথম থেকেই বলে দিয়েছে যে G414 ইঞ্জিনের যদি টেকনোলজি বা অ্যাসেম্বল লাইন ভারতে না হয় তবে তারা তেজাস মার্ক টুর ক্ষেত্রে কিন্তু তারা ফুল যে টাকা যে স্যাংশন করার কথা সেটা কিন্তু তারা করবে না। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে আমেরিকার সাথে এই মুহূর্তে আপনারা জানেন যে ভারতের কিন্তু সম্পর্ক প্রায় অম্লমধুর হয়ে গেছে। তার কারণ মার্কিন যিনি প্রেসিডেন্ট তিনি মাঝে মাঝেই ভারতের উপরে নানা রকম ট্যারিফ তারা ভারতের উপর বসিয়ে দিচ্ছে এবং তার ফলে অনেকগুলো প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো কিন্তু ভারত সরকার এগোতে চাইলেও তারা কিন্তু এগোতে পারছে না। তার কারণ তাদের যেটা ভয় বা আশঙ্কা যে আগামী দিনে কিন্তু প্রথমে মার্কিন সরকার থেকে ভারতকে এই বিষয়ে সাহায্য করা হলেও মাঝপথে হয়তো তারা নানা রকম ট্যারিফ বা স্যাংশন বসিয়ে দিয়ে এই প্রজেক্টগুলোকে কিন্তু বন্ধ করে দিতে পারে। তো সেটা নিয়ে বিভিন্ন মহল থেকে আরেকটি প্রশ্ন শোনা যাচ্ছিল, বিভিন্ন উঠে আসছিল যে ভারত বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা করবে এবং তারা অলরেডি ফ্রান্সের সাথে এই বিষয়ে আলোচনা করেছে। কিন্তু দেখুন একটা যুদ্ধের প্লেনের যার যে শেপ তার তৈরি হয়ে গেছে এবং G414 ইঞ্জিনের মতন করে সেই যে জায়গাটা তৈরি হয়েছে সেটাকে এই মুহূর্তে চেঞ্জেস করা এক কথায় অসম্ভব। এবং যদিও বা এই অংশটি যে পোর্শনটা ইঞ্জিনের যে জায়গাটা সেটা যদি চেঞ্জেস করতে হয় তাহলে পুরো স্ট্রাকচারাল চেঞ্জ করতে হবে এবং একবার স্ট্রাকচার চেঞ্জ করতে গেলে সেটা কিন্তু আবার একটা দীর্ঘসূত্রিতার পর্যায়ে চলে যাবে। তার কারণ এরপরে এই যে ধরনের আবার নতুন করে যে ইঞ্জিন বের যে জায়গাটা সেটা সার্টিফাই করতে হবে এবং সার্টিফাই যদি সেটা পাস হয় তবে ভালো, যদি সার্টিফাই না পাস হয় তাহলে এটিকে আবার রেকটিফাই করতে হবে। তো ওভারঅল একটা মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এখন বিভিন্ন রকম সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে আমেরিকার থেকে G414 ইঞ্জিনের যে চুক্তি সেটা
অলরেডি হয়ে গেছে, হয়তো আর কিছু দিনের মধ্যে সেটা চুক্তি হতে চলেছে। এখন যদি না হয়, কারণ এই মুহূর্তে আমেরিকা ভারতকে 80% টেকনোলজি ট্রান্সফার করার কথা বললেও হঠাৎ করে যদি বেঁকে বসে, তখন সেক্ষেত্রে কি হতে পারে? দেখুন, ফ্রান্সের সাথে যে আমরা আমকার যে ইঞ্জিনের কথা বলা হচ্ছে, এই আমকার ইঞ্জিনটা এখন শোনা যাচ্ছে যে প্রাথমিকভাবে ধরা হচ্ছিল সেটি 120 কিলো নিউটন থ্রাস্টের ইঞ্জিন হবে, কিন্তু পরে যেটা জানা যাচ্ছে সেটি 140 কিলো নিউটন থ্রাস্টের ইঞ্জিন তৈরি হবে। এইবার এই যে ইঞ্জিনটি তৈরি হচ্ছে সেটি কিন্তু পুরোপুরি G414 ইঞ্জিনের আদলে তৈরি হচ্ছে, যাতে আগামী দিনে যদি আমেরিকা G414 ইঞ্জিনের যদি টেকনোলজি বা স্পেয়ার পার্টস বা যে কোনো ক্ষেত্রে স্যাংশন জারি করে দেয়, ভারতের যে এই যে প্রজেক্টগুলো, সেই প্রজেক্টগুলো কিন্তু আর কিন্তু বন্ধ হবে না। সে বিষয়ে ভারত সরকার মোটামুটি একটা দিক পাকা করে ফেলেছে। অপরদিকে আপনারা জানেন যে আমাদের কাছে এই মুহূর্তে 9 থেকে 10খানা G414 ইঞ্জিন আছে, আর এই G414 ইঞ্জিনগুলো কিন্তু আজ থেকে প্রায় 10 বছর আগেই ভারতের হাতে চলে এসছে, অর্থাৎ ভারতীয় ডিআরডিওর হাতে চলে এসছে। প্রশ্নটা হচ্ছে, তাহলে আমাদের কাছে এই ইঞ্জিনগুলো চলে আসা সত্ত্বেও আমরা কেন প্রোটোটাইপ আগে তৈরি করে সেটা আকাশে ওড়াইনি? তার কারণ ওই যে পূর্বেই বলেছি যে ভারত সরকার চাইছে যে আর কোনো মতেই আমেরিকার উপর পুরোপুরি 100% আমরা কিন্তু মানে আমেরিকার উপর ভরসা করব না। তার কারণ G404 ইঞ্জিনের ক্ষেত্রে আপনারা দেখেছেন, যেটা তেজাস মার্ক 1-এতে যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হয়েছি, তেজাস মার্ক 2 এর ক্ষেত্রে কিন্তু সেই সমস্যার সম্মুখীন হলে নানা রকম বিপদের মধ্যে পড়তে হবে। তার কারণ ভুলে গেলে চলবে না যে এই একটি যুদ্ধের প্লেন কিন্তু ভারতের তিনখানা এই মুহূর্তে যে এক্সিস্টিং যুদ্ধের প্লেন আকাশে উঠছে, তার মধ্যে জাগুয়ার, MiG-29 এবং মিরাজ, এই 3খানা যুদ্ধের প্লেনের কিন্তু সাবস্টিটিউট হতে চলেছে ভারতের তেজাস মার্ক 2। এবং শুধু তাই নয়, যদি আপনি টেকনোলজিক্যাল দিক থেকে দেখেন, এটি কিন্তু রাফেলকে সারপ্রাস করে বেরিয়ে যাবে। তার কারণ হচ্ছে যে ধরনের টেকনোলজি এই মুহূর্তে ডিআরডিওর কাছে চলে এসছে এবং তারা সফলভাবে টেস্টিং করেছে, তাতে এই মুহূর্তে প্রায় রাফেলের সমসাময়িক বা রাফেলের থেকেও কিন্তু আধুনিক যুদ্ধের প্লেন হতে চলেছে ভারতের তেজাস মার্ক 2। এবং শোনা যাচ্ছে যে ভারতীয় বায়ুসেনা 200-র বেশি তেজাস মার্ক 2 কিন্তু নিজের ইনভেন্টরিতে রাখতে চলেছে, এবং তার জন্যে যাতে খুব তাড়াতাড়ি এই তেজাস মার্ক 2 ভারতীয় বায়ুসেনার হাতে চলে আসে, তার জন্য বেসরকারি সংস্থার সাথেও কিন্তু প্রায় পাকা হয়ে গেছে। যদি কোনো বেসরকারি কোম্পানি অ্যাসেম্বলি লাইন তৈরি করে, তাতে কিন্তু একটা বড় রকমের অর্ডার তারা পেতে পারে। এবং শুধু তাই নয়, তেজাস মার্ক 1-এর ক্ষেত্রে যে ধরনের কাটিং, মেটাল কাটিং, যেটা অনেক পুরনো দিনের মেটাল কাটিংয়ের পদ্ধতি, যে প্রসেসগুলো ছিল অনেক ডিলে হতো বা অনেক লেন্দি হতো, সেগুলোকে কিন্তু এখন অনেক আধুনিক প্রসেসের মাধ্যমে এই যে ফিউসেলাস তৈরি করা বা উইংস তৈরি করা, এগুলো কিন্তু খুব সহজেই এখন মানে ভারতের ডিআরডিওর কাছে সেই টেকনোলজি চলে এসছে। অতএব শুধুমাত্র আকাশে ওড়ার আমরা অপেক্ষায় থাকব। এবং এই যে তেজাস মার্ক 2-র ক্ষেত্রে যে ধরনের যে সেন্সার থেকে শুরু করে রেডার, সেগুলো অলরেডি পুরো টেস্টেড হয়ে কমপ্লিট হয়ে গেছে। তো যত তাড়াতাড়ি এটি আকাশে উঠবে, আর কিছু টেস্টেড হয়তো হবে, অথবা বছর 2-3 হয়তো আকাশে সেটিকে নানা রকম টেস্টিংয়ের পর্যায়ে যেতে মানে হবে। কিন্তু আমি আপনাকে এইটুকুনি ভিডিওর মাধ্যমে আশ্বস্ত করতে পারি যে খুব তাড়াতাড়ি কিন্তু তেজাস মার্ক 2 ভারতীয় বায়ুসেনার মধ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে। শুধু আমি না, আমার মতন অনেকেই আছেন যারা আপনারা এই তেজাস মার্ক 2-র অধীর অপেক্ষায় বসে আছেন, তাদের জন্য সত্যি একটি সুখবর হতে চলেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।